অ্যাগ্রো ফিশারি অ্যান্ড সিএস অ্যাকোয়াকে পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য ধন্যবাদ। এখানে মাননীয় উপস্থিত আছেন আমাদের মাধব বাবু স্যার, আর ফিরোজ স্যার, আর কামরুজ্জামান স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি ভেনামির হাই ডেনসিটি কিভাবে ভেনামি চিংড়ি চাষ করা হয় সেই জন্য আমি তার বিস্তারিত কিছু বলবো। প্রথম প্রথমে আমাদের জানতে হবে ভেনামি জিনিসটা কি। ভেনামি চিংড়িটা কি না, ভেনামি চিংড়ি হচ্ছে একটি উচ্চ ফলনশীল চিংড়ি। এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি চিংড়ি প্রজাতির। আবার অনেকের মতে এটি ব্রাজিল থেকে আসা দক্ষিণ আমেরিকার চিংড়ির একটি প্রজাতি। এটি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটি সারা বিশ্বে ব্যাপকভাবে চাষ হচ্ছে। এবার বলি, চিংড়িটা আমাদের প্রথম জানা উচিত ভেনামি করতে গেলে কি কি আমাদের নিয়ম কানুন প্রয়োগ করতে হবে, নিয়ম বা মেনে চলতে হবে। প্রথম হচ্ছে স্যার যেটা বলেছে, মাটির প্রস্তুতি। কারণ ভেনামি হাই ডেন্সিটিতে চাষ করতে গেলে প্রথমে কি করতে হবে না, আমরা মাটিটাকে যে পুকুরে, ধরুন কারুর পুকুরে কালো মাটি আছে, সেই মাটিটাকে প্রথমে পানি শুকনো করে সেই মাটিটাকে হয় ডেজার দিয়ে বা কোনো চায়না মেশিন দিয়ে সেটাকে বাইরে ফেলে দিতে হবে। দেওয়ার পরে সেটাকে প্রথমে মিনিমাম 1 মাস রোদ খাওয়ালে খুব বেটার থাকে। এবার 1 মাস রোদ খাওয়ানোর পর সেখানে আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে, মাটির প্রস্তুতি হচ্ছে প্রথমে চুন প্রয়োগ করব আমরা। মাটির পিএইচ দেখে আমরা চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পর আমাদের একটা প্রোডাক্ট আছে সিটি পাওয়ার, সেটা আমরা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে ঠিক 10 থেকে 15 দিন আমাদের একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পরে তারপরে আমরা পানির দিকে যাব। পানি আমরা করব। পানিটা কিভাবে আমরা ওখানে করব না, পানি যখন আমরা কোনো নালা থেকে বা সমুদ্র থেকে বা নদী থেকে যে পানিটা নেব, সেটা হচ্ছে আপনার নোনা জল হওয়া চাই। নোনা জলটা কত আপনার ডেনসিটি দরকার, এখানে স্যালারিটি হচ্ছে আপনার ভেনামির ক্ষেত্রে 5 থেকে 25 অব্দি আমাদের এই এই ডেনসিটিটার মধ্যে থাকলে বেটার থাকে। এই স্যালারিটি ডেনসিটি বা স্যালারিটা বেটার থাকে। আচ্ছা, এইটা যখন আমরা জলটাকে কোনো মোটর বা চায়না মেশিন দিয়ে ঢোকাবো, ঢোকানোর সময় তখন আমরা 80 থেকে 100% নেট দিয়ে ছেঁকে ভালো করে জলটাকে ঢোকাতে হবে। এটা গেল জল ঢোকানোর প্রস্তুতি। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, ভেনামি চাষ করতে গেলে আমাদের প্রথমে যেটা একটা দরকার নিয়ম কানুন, বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটির তার কাজের অর্থ হচ্ছে না, চারিদিকে ভালো করে ঘন নেট দিয়ে ঘিরে দেওয়া, যাতে না আপনার অন্য এর থেকে কাঁকড়া না চলে আসে, বা উপরে যে বক থাকে বলুন, পাখি থাকে, মাছরাঙা থাকে, সেইগুলো যাতে না আপনার পয়েন্টে এসে বসে বা মাছগুলোকে করে, সেটা যাতে না হয়। এটা একটা বায়োসিকিউরিটির দিক গেল। আচ্ছা, জল প্রস্তুতি হওয়ার পরে জল প্রস্তুতি জল 100 থেকে 80% নেট দিয়ে আমরা জলটাকে মিনিমাম 4 থেকে 5 ফুট হাইট জল আমাদের রাখতে হবে। এবার 1000 এরিয়াতে আমরা কত রেণু ফেলবো। এবার প্রথম হচ্ছে রেণু ফেলার আগে আমাদের কি করতে হবে না, রেণু আমরা যাচাই করব। এবার রেণুটাকে স্যার যেটা বললো আপনার, যেটা বেটার রেণু হবে সেই রেণুটা আপনাদের প্রথমে চুজ করতে হবে। চুজ করার আগে আমরা জল প্রস্তুতির যে সিস্টেমটা আছে সেটা সবাইকে জানিয়ে দিচ্ছি কিভাবে জল প্রস্তুতি করা হবে। না, জল ঢোকানোর পরে 3 দিন পর আমাদের সিটি গ্রোটা প্রয়োগ করা হবে পার কেজিতে। এই মানে 1000 এরিয়াতে আপনার 3 কেজি করে সিটি গ্রো প্রয়োগ করা হবে। সিটি গ্রো প্রয়োগ করার পরে ঠিক 3 দিন পর আমরা আমাদের একটা প্রোডাক্ট আছে সিটি ক্যালমিন, সেই ক্যালমিনটা 5 কিলো 1000 এরিয়ার মধ্যে
প্রয়োগ করা হবে। এইগুলো সমস্ত প্রোডাক্ট আমাদের এই যে অর্গানিক প্রোডাক্ট সব সকাল 9টা থেকে 10টার মধ্যে প্রয়োগ করতে হবে এবং পানিতে মিক্সিং করে প্রয়োগ করতে হবে। এটা হলো। ঠিক 3 দিন পর আমরা কি করব, দেখে নিল প্যারামিটারটা কি আছে, চেক করার পরে আমরা রেণুটাকে ছাড়ার প্রস্তুতি নেব। রেণু ছাড়ার আগে আমাদের একটা প্রোডাক্ট আছে সিটি ম্যাক্স। এটা 1000-এ 1 লিটার প্রয়োগ করতে হবে। সিটি ম্যাক্সটার কাজ কি আছে না, সিটি ম্যাক্সটা হচ্ছে আমাদের না, যে মাছ রেণুগুলো আমাদের বাইরে থেকে একটা আমরা প্যাকিং করে যে নিয়ে আসছি, সেটা আস্তে আস্তে দূর হয়ে পড়ে মল্টিং হয়ে যায়। এটা সিটি ম্যাক্সটা দেওয়ার পরে ওর ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, ও অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, সেই সেটা সতেজটা করে দেওয়ার জন্য আমাদের 100% আমরা সার্ভারিটি পাওয়ার জন্য এই জন্য সিটি ম্যাক্সটা প্রয়োগ করতে হবে। এবার আমরা 1000 এরিয়াতে কত আমরা রেণু ছাড়বো। 1000 এরিয়াতে রেণু ছাড়া হবে 40 থেকে 60 হাজার অব্দি আমরা স্টক করতে পারি। এবার 40 থেকে 60 হাজার আমরা স্টক করলাম। স্টক করার পরে এবার আমাদের হচ্ছে ফিড ম্যানেজমেন্ট। এবার ফিড ম্যানেজমেন্টের দিক দিয়ে কি করব, আমরা ফার্স্ট স্টার্টিং এ আমরা 1 লাখ চারাতে ফিড ফার্স্ট স্টার্টিং এ 2 কেজি অব্দি আমাদের ফিড প্রয়োগ করা হলো। ফিড প্রয়োগ করার ফলে আমরা কত পার্সেন্ট এই যে যে আমরা পার ডে যে করলাম, যতদিন আমাদের চেক ট্রে মেনটেন না হচ্ছে, আমাদের পার ডে 20% করে আমরা ফিডটা বাড়াবো। এবার প্রথম 10 দিন আমরা কি খাওয়াবো না, 1 নম্বর ফিড খাওয়াবো। যেহেতু রেণু ছোট রেণু, 1 নম্বর ফিড খাওয়ালাম। খাওয়ানোর পরে তারপরে আমরা ফের 10 দিন পর থেকে আমরা কি করব না, 1 নম্বর প্লাস 2 নম্বর এগুলোকে মিশিয়ে খাওয়াবো। সেটা 5 দিন খাওয়াবো। সেটা 5 দিন খাওয়ানোর পরে তারপরে আমরা আবার চলে যাব ডাইরেক্ট 2 নম্বরে। এইভাবে ফিডটা আমাদের এরকম জানতে হবে। 2 নম্বর কতদিন খাওয়াবো, 3 নম্বর কতদিন খাওয়াবো, 2 থেকে 3 নম্বর কতদিন মেশাবো। এটা ফিড মেজারমেন্টের একটা সিস্টেম আছে। যতদিন চেক ট্রে না মেনটেন হবে ততদিন আমাদের প্রথম 10 দিন 20%, তারপরে হচ্ছে 30%, তারপরে হচ্ছে 40%, তারপরে হচ্ছে 50%। এইভাবে রেশিওটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে তারপরে যখন চেক ট্রে মেনটেন হয়ে যাবে, তখন আমরা চেক ট্রেতে দেখে আমরা একটা প্রয়োগ করব। আমরা ভেনামের ক্ষেত্রে সাধারণত 4টে করে মিল আমরা ইউজ করি। কেউ 5টা করে, কেউ 4টে করে। 4টে হচ্ছে সব থেকে বেস্ট, কারণ 4 টাইমটা ফিডটা দিলে এবার এখানে ওয়েস্টেজ, ফিড ওয়েস্টেজটা কম হয়। আর এখানে আপনার চেক কিভাবে আপনার মেনটেন করবেন না, ফার্স্ট স্টার্টিং এ আমরা যখন 30 দিনের মাথায় বয়স হবে, তখন মাছের বডি ওয়েট কত আসবে। এবার সেটা আমি সেটা আলোচনা করছি, বডি ওয়েট কত আসা উচিত, কত 30 দিনে মিনিমাম থেকে 3 গ্রাম থেকে 4 গ্রাম বডি ওয়েট হয়ে যাওয়া উচিত। সেখানে আপনার ফার্স্ট স্টার্টিং এ চেক টেটে 2 গ্রাম করে আমরা দেব চেকে, পার কেজি ফিটে 2 গ্রাম। এবার ওইটা এইটা কখন দেখবো, এটা 2-2.5 ঘন্টাতে আমি চেকটা মেনটেন করব। 2.5 ঘন্টার আগে তো, যখন 2.5 ঘন্টা আমার টাইম আছে, সেই জন্য 10 মিনিট আগে আমরা চেকটা দেখবো ফিটটা খেয়ে নিয়েছে কিনা। যদি ফিট খেয়ে নিয়েছে, তখন একটা পার্সেন্টেজ বাড়াবো, 20% বা 30% বাড়ালাম। সেটা দেখা গেল ওই যে 2 গ্রাম 3 কিলোতে 6 গ্রাম দিলাম, যদি থেকে গেছে, তখন আবার যেটা আমরা 20% বাড়াচ্ছি, তখন 40% আমাদের ফিডটাকে কমিয়ে দিতে হবে। এইভাবে ফিড মেজারমেন্টটা আমাদের করা হবে। এইটা কতদিন অবধি আপনি করবেন না, 2 গ্রাম করে দিয়ে যাবেন, তারও একটা আছে। আমরা 40 দিন অবধি 2 গ্রাম করে দিয়ে যাব, 2.5 ঘন্টা চেক দেখবো। 40 দিনের পরে তখন আমরা করব 3 গ্রাম। তখন আওয়ার তখন কমে আসবে, চেকিং আওয়ার টাইমটা তখন চলে আসবে 2 ঘন্টা। আবার 60 দিন, 60 দিনের মাথায় সেখানেও আপনার 3 গ্রাম থাকবে, সেখানটাকে আমাদের আওয়ার চেকিং আওয়ার
চলে আসবে আওয়ার টাইম 2 ঘন্টা। এইভাবে চলতে থাকবে 70 দিন পর্যন্ত, 70 থেকে 80 দিন পর্যন্ত এইভাবে চলতে থাকলো। এবার যেই 80 দিন হয়ে যাবে, 80 দিনের পর থেকে আমাদের চেক তখন চলে আসবে 4 গ্রাম, আর আওয়ার টাইম চলে আসবে তখন 1.5 ঘন্টা। মানে 1.5 ঘন্টার মধ্যে আমাদের মেনটেন করতে হবে। এইভাবে যদি আমরা ফিড রেশিও মেজারমেন্ট করি, সেখানে এফসিআর আমরা মানে যেটা স্যার বললো কিছুক্ষণ আগে, 1 কিলো মাছ তৈরি করতে আপনার 1400 খাওয়ার লাগে, সেখানে আপনার এফসিআর চলে আসতে পারে 1200-1100-র মধ্যে চলে আসতে পারে। আর আমাদের বিশেষ করে অর্গানিকে তো 1200 তো আরামসেই চলে আসবে এই অর্গানিক মেডিসিনে আমাদের। কারণ যেহেতু এই অর্গানিক মেডিসিনের মধ্যে আমি আলোচনা করব এটা কিভাবে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ফিট মেজারমেন্টের দিক গেল। এবার আমরা আপনাকে বললাম কত দিনে কত গ্রাম হওয়া উচিত বডি ওয়েট। 30 দিন বললাম, 30 দিনে 3 থেকে 4 গ্রাম। 40 দিন যখন বয়স হবে তখন 5 থেকে 6 গ্রাম। 50 দিন যখন বয়স হবে 7 থেকে 9 গ্রাম। যখন 60 দিন বয়স হবে তখন 10 থেকে 12 গ্রাম। আর 70 দিন যখন বয়স হবে 15 থেকে 13 গ্রাম, 13 থেকে 15 গ্রাম। আবার যখন 80 দিন বয়স হবে তখন হচ্ছে 16 থেকে 18 গ্রাম। আর যখন 90 দিন বয়স হবে তখন 19 থেকে 21 গ্রাম হয়ে যাবে। যখন 100 দিন হয়ে যাবে তখন 22 থেকে 24 গ্রাম। এটা একটা মানে পার্সেন্টেজের কথা আমি বললাম। এই যে যে পার্সেন্টেজটা আমি বললাম, আচ্ছা, এই চিংড়ি যে এই যে পার্সেন্টেজটা, এই যে বডি ওয়েটটা বললাম, এই বডি ওয়েট দেখা গেল আমার 30 দিনে 3 থেকে 4 গ্রাম হচ্ছে না। তখন দেখা গেল তাহলে চিংড়ি কি সমস্যা হচ্ছে না ঠিকঠাক। চিংড়ি হচ্ছে মল্টিং, মল্টিং খোলস ত্যাগ করা। চিংড়ি যদি কোনোদিন খোলস ত্যাগ না করে আপনার ফিট খেয়ে যাচ্ছে, খোলস দিতে পারছে না, তখন আপনার চাষির সেখানে লস। লস সেখানে কি আসবে না, যখন দীর্ঘদিন ধরে খোলস ত্যাগ করতে পারবে না তখন রানিং মর্টালিটি চলে আসবে। হ্যাঁ, এবার রানিং মর্টালিটি কি না, মাছ যখন খোলস ত্যাগ করতে পারবে না তখন মানে ভাসতে শুরু করবে, নিচে থাকতে পারবে না। তখন কি ভাবতে হবে, আমাদের মাছের কি একটা সমস্যা দেখা দিয়েছে। তখন দেখা গেল আমরা ওকে কেয়ার করলাম না, 2-3টে মাছ ভাসলো, 4টে মাছ ভাসলো, কালকে 50টা ভাসলো, তখন চলে আসবে কি রানিং মর্টালিটি। রানিং মর্টালিটি মানে চেকে আপনার একটা দুটো করে মরে আপনার চেকে চলে আসবে। এইটা হতে থাকবে। এইটা হতে গেলে যখন আপনাকে ভাবতে হবে কি হয়েছে, তখন হ্যাঁ টেকনিশিয়ানের পরামর্শ নিতে হবে। যদি চাষি যদি জানতে পারে কেন হচ্ছে না, কেন ভাসছে, তখন চিংড়ি মাছটাকে আপনি হাতে ধরলে বুঝতে পারবেন চিংড়ি মাছটা খোলসটা খুব টাইট হয়ে আছে বা শক্ত হয়ে আছে। তখন ভাববেন আপনার মাছটা মল্টিং করতে পারছে না। এটা একটা দিক গেল। এটা হচ্ছে মানে যেটা যদি আপনার মাছ খেয়ে যায়, বাড়ছে না, আপনার মাছ অলরেডি ইয়ে হচ্ছে, এটা মল্টিং সমস্যা একটা দিক গেল। এবার আমরা যে মাছটা ছাড়লাম, এবার ছাড়ার পরে আমাদের কি কি প্রবলেম আসবে, বা চাষিরা চাষি বন্ধুরা কি করে জানবে আমাদের মাছটার মধ্যে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফিড যে রেশিওটা, অনেকে কেউ ফিড ম্যানেজমেন্ট করতে পারে না, ফিড বেশি চলে গেল, সেখানে কি হবে, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রেট গ্যাস, এগুলো আপনার ফিট থেকে হবে। তখন মাটি কালো হয়ে যাবে। মাটি কালো হয়ে গেলে, অ্যাকচুয়ালি তো চিংড়ি মাটির মাছ, মাটিতে থাকলে ওদের যে দুটো যে ওদের যে সুঁড় থাকে, সেই সুঁড়গুলো মানে পোড়া পোড়া ভাব হয়ে যাবে। তখন ভাববে মাটিতে অতিরিক্ত মানে অ্যামোনিয়া গ্যাস লোড হয়ে গেছে, বা জলে হাই ব্লুম হয়ে যাবে। যদি ফিট বেশি চলে যায় আমাদের, তখন হাই ব্লুম চলে হয়ে যাবে, বা ওই অ্যামোনিয়া নাইট্রেট হয়ে গিয়ে চিংড়ির সুঁড় পড়ে যাবে। সুঁড় পড়া মানে মতলব বুঝে নিতে হবে যে আমার পয়েন্টে অ্যামোনিয়া গ্যাস হয়েছে। আচ্ছা, আর একটা দিক দেখা যাবে কি, জল দেখে দেখা যাবে, জলে জলটা কালচে ভাব হয়ে যাবে। এবার কালচে ভাব হয়ে বোঝা যাবে, মাঝখান থেকে মাটি পচে ভুট ভুট করে দাগ উঠবে, সেটাকে ফলো করতে হবে চাষি বন্ধুদের। এটা একটা দিক গেল ফিট মেজারমেন্ট। আর একটা ফিট মেজারমেন্টে কি হয় না, এই ফিট থেকে মাছগুলো কি হচ্ছে, পুকুরের যে তলদেশ থেকে নানা রকম যে ব্যাকটেরিয়া থাকে, সেটা কি হয় খাদ্যে মানে
মাছের যে খাদ্য গ্রহণের সময় ওই সকল ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ফিডের সহিত মাছের খাদ্যনালীতে চলে আসে। এরপরে খাদ্যনালীতে নানা রকম সংক্রমণ, ইনফেকশন দেখা যায়। এই সকল সংক্রমণ কেবলমাত্র অর্গানিক অ্যাসিডে বা জৈব দ্বারা নিরাময় করা সম্ভব। এবার বলি রানিং মর্টালিটি, কিছু কিছু প্রবলেম আছে আমাদের চিংড়ির ক্ষেত্রে। ভেনামি আজকে দিনে ইন্ডিয়া বলুন বা আমাদের বাংলাদেশ বলুন, একটা চিংড়ির প্রথম প্রবলেম হচ্ছে সাদা পায়খানা। স্যার যেটা বললো সাদা আমসা মাছের হয়, এটা হচ্ছে সাদা পায়খানা। সাদা পায়খানাটা কোথা থেকে আসে? সাদা পায়খানা আসে অ্যাকচুয়ালি ফিড থেকে। এবার মানে যদি ই ফিড থেকে যে আছে, ফিড রেশিওটা এখানে যেখানে বললাম, ফিড যদি আমাদের অপচয় করা হয়, সেখান থেকে মাছ ওগুলো ওই পচা জিনিস খেয়ে খেয়ে একটা চিংড়ির একটা অনাহার সৃষ্টি হয়ে যাবে, আর খেতে পারবে না। তখন আপনার ওই জিনিসটা ব্যাকটেরিয়া লোড হয়ে তখন সাদা পায়খানা আসে। ব্যাকটেরিয়া লোড হচ্ছে কি করে আপনি জানবেন? না, চিংড়ি মাছের মাথায় আপনার যে ঘিলু থাকে, ঘিলুতে একটা সবুজ ভাব থাকে আর একটা কালচে সবুজ ভাব থাকে। এইটা থাকলে বেটার। আর যদি ওখানে সাদা ভাব চলে আসে, আপনাকে ভাবতে হবে তাহলে সাদা পায়খানা অলরেডি আপনার মাছের মধ্যে ব্যাকটেরিয়া লোড হয়ে গেছে, আসার সম্ভাবনা আছে। তখন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আগে রোগটা জানিয়ে দিই, সেটা কখন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, সেটা কি করলে সম্ভব হয়। আর একটা হবে কি না, আপনার ফিড নালীতে আপনি দেখতে পাবেন যেটা খাবারটা মানে ফিটের যে যে একটা ব্রাউন কালার থাকে, সেই ব্রাউন কালার থেকে সাদা কালার হয়ে যাবে, ফিড নালীটা সাদা কালার হয়ে যাবে। প্রথমে মাথায় দেখা দেবে, সেটা যদি আপনারা না, চাষি বন্ধুরা না জানতে পারে, সেই জন্য তখন কি চলে আসবে না, তখন বডিতে আমাদের ফিড নালীতে খাদ্য নালীতে তখন সাদা ভাবটা চলে আসবে। আর একটা কি হয় না, আমাদের রেড গার্ড হয়। রেড গার্ডটা কি? সো এক ধরনের একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস। এই ভাইরাসটা আপনি চিনবেন কি করে না, এই ভাইরাস আসতে গেলে আপনার মাছ কি হবে? ফার্স্ট মাছ আপনার শুরু হবে, মাছ যেটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম, মল্টিং করতে না পেরে আপনার ধারে সব চলে আসবে, ধারে বসবে, এসে একটা দুটো বসা শুরু হবে। তখন দেখবেন আপনার কিছু একটা প্রবলেম আসতে চলছে। তখন কি হবে না, ওই মাছটা ধীরে ধীরে আপনার লালচে ভাব হওয়া শুরু হবে। লালচে ভাব হওয়া মানেই আপনাকে বুঝতে হবে এটা পুরো রেড গার্ডের লক্ষণ, রেড ভাইরাস। আচ্ছা, এটাও কি করে সম্ভব সেটাও আমি বলে দিচ্ছি, কি করে একে মানে প্রবলেমটা সলভ করা যায় সেটাও আমি আসছি। আগে প্রথমে আমি জানিয়ে দিই জিনিসগুলো। ফিড নালীটা আমাদের দেখতে হবে, ফিড নালী সবসময় আমাদের ব্রাউন কালার থেকে একটু কালচে ভাব থাকবে, সেইটা যেন মাছের মধ্যে থাকে। আর যদি ফিড কালার মাছ যদি পায়খানা করে, ফিড কালার যদি পায়খানা করে দেয়, আপনাকে ভাবতে হবে ফিড বেশি পরিমাণ আমার মানে ফিড দেওয়া হয়ে যাচ্ছে মাছকে, না হচ্ছে আপনার ডাইজেস্ট হচ্ছে না, তখন আপনার ফিড কালার পায়খানা করবে। এই ফিড কালার পায়খানা করতে করতে একটা ব্যাকটেরিয়া লোড হবে, প্যানক্রিয়াসে ব্যাকটেরিয়া লোড হয়ে তখন আপনার ওইসব রোগ লক্ষণ চলে আসবে। আচ্ছা, এটা একটা দিক গেল। আর একটা দিক, সেটা টেকনিশিয়ান রাই সম্ভব, চাষিদের ওটা সম্ভব না। চাষিরা এই দুটো জিনিস বললাম, এইগুলো দেখে আপনারা ঠিক করতে পারবেন। আর যখন মাছ মল্টিং করবে, তখন আপনি কি করে জানবেন না, যখন আপনার মাছ মল্টিং স্টেজ চলে আসবে, তখন না ফিড রেশিও কমে যাবে। আপনার দেখুন খেত সারা দিনে পার ডে মিল খেত 10 কেজি করে, এবার 10 কিলো করে যখন মিলে খেত, তখন আপনার ওই মিলটা দেখা গেল হুট করে আপনার কমে গেল। আহ, তখন 5 কিলো খেলো, মানে 50% ফিট থেকে গেল। তখন আপনি কি করবেন ভাববেন, আপনার মাছটা মল্টিং স্টেজের দিকে চলে আসছে। তখন ওর যে অ্যান্টিনাটা থাকে, অ্যান্টিনা লালচে ভাব হয়ে যাবে, পুরো গড়ে ডাক 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 লাল হয়ে যাবে, তখন ভাববেন আপনার মাছটা মল্টিং স্টেজ আসছে। এটা যদি আপনি না ফলো করেন, আর এইটা কি, মাছ কখন কখন মল্টিং করে এটাও আপনাকে জানতে হবে চাষি বন্ধুদের। এটা জানতে হবে অমাবস্যা, পূর্ণিমা আর অষ্টমী তিথিতে। এই তিনটে ফলো করে আমাদের মেডিসিনটা প্রয়োগ করলে আরো বেটার কাজ হয়, মানে মল্টিংটা সুন্দরভাবে হয়। আর মাছের যদি ঠিকঠাক চিংড়ি মাছ ঠিকঠাক খাদ্য খেলে, মল্টিং ঠিক হলে কোনো ভাইরাস কোনো রোগ কোনো কিছু থাকবে না।
সে 100% সাকসেস থাকবে। চিংড়ি, ফিরোজ স্যার বলেছিল একদিন, মানে আত্মার সঙ্গে আত্মা যখন মিলে যায়, সেরকম চিংড়ি চাষ করতে গেলেও চিংড়ির সঙ্গে আপনাদের পুরো বন্ধুত্ব হবে, মিলে যেতে হবে, তো তখন আপনি ওইটায় সাকসেস হতে পারবেন। এবার অনেকে বলে চিংড়ি চাষ করতে গেলে এটা ভাগ্য নসিব, এটা ভুল কথা। কিন্তু আপনি বিজনেস করবেন, বিজনেসের মতো করতে হবে। আপনি চিংড়ি ছেড়ে দিলেন, চিংড়ি ছেড়ে দেওয়ার পরে এই খাবারটা মেরে দিয়ে এলেন, মেডিসিনটা প্রয়োগ করে দিয়ে এলেন, এটা করলে যে আপনার চাষ ঠিক হবে সেটা ভুল। কারণ ওর পরিচর্যা তো করতে হবে। আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা মাছের একটা বয়স হওয়ার পরে, মিনিমাম 40 দিন বয়স হওয়ার পরে, তখন মাছকে ফলো করতে হবে। প্রত্যেক 7 দিন বডি ওয়েট করতে হবে। বডি ওয়েট করে আমাকে এই ফিট খেয়েছে, এই ফিটে আমার এত গ্রাম বডি ওয়েট দরকার, সেটা আসছে কিনা সেটা ফলো করতে হবে। তাহলে আপনি যে চেক দেখেন, চেকে যে মাছটা আসছে, মাছটা ফিটটা খেয়েছে কিনা, তারপরে মাছের কোনো সমস্যা আছে কিনা, ওই ওই থেকে বোঝা যায়। বা টেকনিশিয়ানরা গেলে ওরা তো জাল ফেলে দেখে নেবে। আর নচেত চাষি বন্ধুরা কি করবেন, ওরাই তো আপনারা চেক মেনটেন করবেন, চেকে যে মাছটা আছে সেই চেক থেকে ওটাকে দেখে মেনটেন করতে হবে কি প্রবলেম আছে বা কি ইয়ে আছে। আচ্ছা, আর একটা প্রবলেম হচ্ছে না, চিংড়ির যে মেন হচ্ছে এই ফিড নালী থেকে অনেক কিছু মানে সম্ভব। ফিড নালী যখন আপনার একটা মাছের, যখন গলদা বলুন, বাগদা বলুন বা ভেনামি বলুন, ফিড নালীটা পরিষ্কার ভাবে দেখা যায়। ফিড নালীটা আপনার ধরলে এদিকে এদিক হয়, মানে ফিড, আপনি মাছটাকে একটু হালকা চাপ দিলে ফিড নালী দেখুন সরে যাচ্ছে, এদিকে ওদিকে সরে যাচ্ছে। তখন আমাকে বুঝতে হবে কি, না এর মধ্যে, আমাদের খাদ্য নালীর মধ্যে কোনো একটা গ্যাসের সৃষ্টি হচ্ছে। তো গ্যাস, তাহলে গ্যাস কোত্থেকে আসছে, না মাটি থেকে। তখন আমাকে ভাবতে হবে, মাটিটাকে ঠিক করতে হবে, ঠিক করে গ্যাসের ওষুধ প্রয়োগ করতে হবে, সেইটা একটা দেখতে হবে। আর একটা থাকবে কি, না পেছন দিকে ফিড নালীটা কাটা কাটা ভাব থাকবে, তখন আমাদের এই চাষি বন্ধুদের ভাবতে হবে ফিড নালীটা কাটা কেন আসছে, তাহলে আমার ফিডটা মাছকে কম দেওয়া হয়ে যাচ্ছে। তখন ফিড যদি কম দেওয়া হয়ে যায়, তখন আপনার ওই ফিড নালীটা পেছন দিকে কাটা কাটা ভাব চলে আসবে। আচ্ছা, এটা একটা গেল। এবার আমি বলি, সাদা পায়খানা যেটা আমরা বলছি, যেটা হোয়াইট ফিকেল, সেটা হচ্ছে আপনার কি করে সম্ভব। এটা তো আসছে আমি জানলাম, কিন্তু একে কি করে আমরা এই প্রবলেমটা সলভ করব সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এর জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, অর্গানিক অ্যাসিড, গাছ ও লতাপাতা নির্যাত জৈব রোগ প্রতিরোধ থেকে তৈরি যৌগ মিশ্রণ তৈরি, সেটা হচ্ছে আমাদের অলরাউন্ডার প্লাস। অলরাউন্ডার প্লাস, এটা পার কেজি ফিডে 10 গ্রাম করে খাইয়ে রাখতে হবে। এবার জলে ভিজিয়ে, আপনার ধরুন 2 কেজি ফিট পড়বে, সেইভাবে জলটা পরিমাণ মতো নিয়ে ফিটে গুলে 2 ঘন্টা মতো শুকনো করে তার মধ্যে আপনাকে ফিটটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, অলরাউন্ডার প্লাস ফিটের সঙ্গে খাওয়ানো হবে, প্লাস আমাদের মাটিতে ইউজ করা হয়। মাটির কি, না মাটির যে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে, সেটা হচ্ছে অপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য এই অলরাউন্ডার প্লাস আমরা মাটিতে 1000 এরিয়ায় 100 গ্রাম করে, 250 গ্রাম করে, সরি 250 গ্রাম করে আমরা ইউজ করে থাকি হোয়াইট পিকেলের জন্য। আচ্ছা, এবার আসি রেড গার্ড। রেড গার্ড, আজকের দিনে আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা 100% সাকসেস এই অর্গানিক। কারণ আমিও, আমার বাবা বাগদা চিংড়ি থেকে, ফার্স্ট আমাদের বাগদা চিংড়ি চাষ করা হয়, তারপরে সেকেন্ড হচ্ছে আমরা গলদার রেনু ফোটানো হয়, তারপরে থার্ড নম্বর হচ্ছে আমাদের এই ভেনামি। এবার বাগদা আমরা বহুদিন থেকে করে এসেছি, বাগদাটা কেন করছি না, বাগদার থেকে ভেনামিতে লাভজনক বেশি, সেই জন্য আমরা ভেনামির দিকে আমরা এটা করেছি। এবার রেড গার্ডটা কি, রেড গার্ডের যে সম্ভব, এই যে অর্গানিক যে প্রোডাক্টটা বেরিয়েছে, এটা একটা ভিরোনিল গোল্ড বলে একটা, 1000-এ আমাদের 100 গ্রাম ইউজ করতে হয়। এটা করার পরে আমরা একদম 100%, এটা যদি আমরা আগে থেকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যে আগে থেকে আমরা ইয়ে করে রাখি, মেনটেন করে রাখি, তাহলে আমাদের এই রেড গার্ড আপনার মানে আসবেই না, একদম 100%। এটা একটা দিক গেল। এবার হচ্ছে
রানিং মর্টালিটি। রানিং মর্টালিটিটা আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে অমাবস্যা, পূর্ণিমা আর অষ্টমী তিথিতে মাছটা ঠিকঠাক মল্টিং হচ্ছে কিনা। এবার সেই মাছটা যদি ঠিকঠাক মল্টিং না হয়, তখন মল্টিং এর জন্য আলাদা আমাদের প্রোডাক্ট আছে, সেটা তখন প্রয়োগ করতে হবে। ওর কি ঘাটতি আছে, বা জলে আমাকে প্যারামিটার মেপে নিতে হবে, জলে প্যারামিটার মেপে কি কম আছে বা বেশি আছে সেটা দেখে আমাদের, বা জলের হার্ডনেস বেড়ে গেছে কিনা, যদি হার্ডনেস বেড়ে যায় সেটাকে আমাদের মেনটেন, এই মেডিসিনই আমাদের মেনটেন করে দেবে। এবার সেটা দেখে আমাদের প্রয়োগ করতে হবে। রানিং মর্টালিটিটা হচ্ছে এই চিংড়ি যদি না মল্টিং না ঠিকঠাক করতে পারে, তখন রানিং মর্টালিটি আসবে। আর ওইটা মরে আরো আপনার পয়েন্টে, সব তো চেকে আসবে না ওটা, মানে মরে অ্যামোনিয়া, নাইট্রেট, এবার হাইড্রোজেন, সব গ্যাস আপনার ওখানে তৈরি হয়ে যাবে। তখন আপনি মাছ রাখতে পারবেন না, চাষি তখন লসের খাতায় পড়ে যাবে। রানিং মর্টালিটি। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার, এবার আপনি কি করে আপনাদের মানে মাছটাকে আমরা সুস্থ সবল অবধি নিয়ে যাব। সুস্থ সবল অবধি নিয়ে যেতে গেলে এবার দরকার আমাদের মাছের গ্রোথ। মাছের যদি আজকে গ্রোথ যদি না হয়, তো আমার যদি, যে আমি বডি ওয়েটের কথা বললাম, যদি ওটা যদি না আসে, তাহলে আমাদের মানে লসের খাতায় থাকবে। আমাদের যদি ফিট খায় সপ্তাহে, যদি সেটা বললো এত কিলো ফিট খাওয়ার পরে এত যদি মাছটা না বডি ওয়েট বাড়ে, তাহলে সেখানেও চাষির লস। সেই জন্য আমাদের এই অর্গানিকের কিছু গ্রোথ মানে করা আছে, গ্রোথ মোটর করা আছে। সেই জন্য যে যে নিয়মগুলো আমি আছে সেটা আজকে বলছি আপনাদের কাছে। এইটা মাছ ছাড়ার পরে ঠিক 5 দিন পরে আমাদের একটা গ্রোথ বুস্টার বলে একটা প্রোডাক্ট আছে, সেটা 1000 এরিয়ায় 100 গ্রাম করে আমাদের প্রয়োগ করতে হবে। আচ্ছা, এটা গেল আপনার 7 দিন বয়স হয়ে গেল মাছের, সেটা প্রয়োগ হয়ে গেল গ্রোথ বুস্টার। তারপরে ঠিক আবার 15 দিনের মাথায় আমাদের একটা সিটি ক্যালমিন, যেটা মিনারেলস, এটা হচ্ছে আমাদের আহ, এও গ্যাস, অ্যামোনিয়া গ্যাসকেও ফ্রি করে, সেই জন্য এই সিটি ক্যালমিনটা আমাদের প্রয়োগ করা হবে। ভেনামির আরেকটা সমস্যা হচ্ছে হোয়াইট মাসুল। হোয়াইট মাসুল বা আপনার ইয়ে হোয়াইট মাসুল এসে আর চিংড়ি বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণ, না চিংড়ির কিছু এই ঘাটতি থাকে, মিনারেলস, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো ঘাটতি থাকার জন্য আপনি যখন চেক থেকে মাছটাকে দেখবেন তখন মাছটা ব্যান্ড হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। সেটা যদি আমাদের হয়ে যায়, আমাদের একটা প্রোডাক্ট আছে সিটি ক্যালমিন আর সিটি গ্রো, যদি একসঙ্গে আমরা মিক্সিং করে যদি মেরে দিই, আমাদের মানে মন্ত্রের মতো কাজ। মানে ব্যান তো হওয়া দূরের কথা, একদম আপনি রোদ্দুরেও মাছ তুলবেন, কিছু সমস্যা হবে না। তারপরে আমরা কি করব, 15 দিনে আমরা সিটি ক্যালমিন করলাম, তারপরে আমরা আমাদের একটা প্রোডাক্ট আছে প্রোবায়োটিক, মানে উপকারী ব্যাকটেরিয়া, মানে জাদু হরমোন। এটা কি করে, না জলের পিএইচ মাত্রা একদম ঠিক রাখে। আচ্ছা, পিএইচটা আপনি কত থেকে কত রাখবেন ভেনামির ক্ষেত্রে? 7.5 থেকে 8, এই এর বেশি যাওয়া যাবে না। যখন আপনি 8, 8.5, 8-এর উপরে চলে যাবেন, তখন হচ্ছে জলের অ্যালকানিটি বেড়ে যাচ্ছে। অ্যালকানিটি বেড়ে গেলে আপনার চিংড়ির মল্টিং এর সমস্যা আসবে, গ্যাসের সমস্যা আসবে। আচ্ছা, ভেনামির ক্ষেত্রে কি কি জল আমরা মানে দেখতে হবে, জলের যে প্যারামিটার যে আমরা বললাম, জলের কালার কি থাকা দরকার। জলের কালার হচ্ছে আপনার থাকবে, সবুজ জল থাকতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাদামি থাকতে পারে। বাদামি, বললেন বাদামি কেন হলো? এটা হচ্ছে জলের একটা মানে রূপ চেঞ্জ হয়। এই কিছু আবার ঘোলা জলও থাকে। আবার ওই ঘোলা জল থেকে আবার আপনার ওই মাঝখানে মাঝখানে ডিপ বাদামি, এটাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যখন লোড হবে তখন আপনি বুঝতে পেরে যাবেন এই জিনিসগুলো আমার হচ্ছে। তখন দেখা যাবে, তখন আমরা কি প্রয়োগ করলে মানে উদ্ধার করার জন্য কি সম্ভব করা, বা প্রবলেম সলভ করার জন্য কি মারতে হবে, সেটা টেকনিশিয়ান বলে দেবে, দেখেই বলে দেবে। আচ্ছা, আরেকটা ভাবতে হবে আমরা, আহ, এরপরে আমরা কি করব, না প্রথম তো আমরা যে বলে এলাম, বা এই যে সিটি পাওয়ার দিয়ে এলাম, এলাম, ওতে তো প্লান্টন তৈরি হয়ে গেছিল। তবে সেকেন্ড হচ্ছে আমাদের কিছু একটা আছে, মানে প্রোডাক্ট আছে,
তাতে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, বি 12 সবকিছু আছে। এর মধ্যে মিনারেলস ফিনারেলস আছে। এর মধ্যেও প্লান্টন, জুন প্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি হয় অ্যাকোয়াভিটা আর প্লাস অ্যাকোয়াকিং। এর সঙ্গে আমরা বাদাম খোলটা তিনটে একটা মিক্সিং করে আমরা প্রয়োগ করি। 1010 কেজি অ্যাকোয়াভিটা আর 2 কেজি অ্যাকোয়াকিং আর 10 কেজি বাদাম খোল, এটা তিনটে একসঙ্গে পাঞ্চ করে মারলে আমরা এখানে কি পাবো না, খাদ্যের যে এফসিআরটাও পাবো। যে খাবারটা যে আমরা যে বললাম 1 কিলো চিংড়ি তৈরি হতে অর্গানিকে কেন সম্ভব, এই যে প্লান্টন বা চিংড়ি মাছ মানেই তো জলে প্লান্টন থাকতেই হবে। যদি চিংড়ি মাছে জলে না প্লান্টন থাকে, সেখানে আপনার চিংড়ি কোনোদিনের জন্য বড় হবে না। যদি প্লান্টন আপনার থাকে, আবার প্লান্টন ভরপুর, অতিরিক্ত প্লান্টনও আবার ভালো না। কারণ প্লান্টন অতিরিক্ত যখন হয়ে যাবে, তখন আপনাকে ভাবতে হবে আপনার ফিড রেশিও বেশি চলে যাচ্ছে। ফিড রেশিও যাওয়া মানে আপনার অতিরিক্ত প্লান্টন হবে, প্লান্টন কাটবে, প্লান্টন কাটার ফলে সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, নাইট্রেট গ্যাস তৈরি হবে, সেখান থেকে মাছ ভেসে উঠবে, মাছ মরবে, রানিং মর্টালিটি চলে আসবে। সেইটা যাতে না হয়, সেটা চাষিদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, যখন মাছের বয়স 35 দিন হয়ে গেল, তারপরে আমাদের একটা দেখতে হবে না, আমরা তো এতদিন ফিড খাওয়াচ্ছি, ভেনামি হচ্ছে, সমস্ত ফিড তো খেতে পারে না, কিছু ফিড অপচয় হয়। সেই ফিটে একটা আমাদের হালকা গ্যাস তৈরি হয়। সেই জন্য আমরা 30 থেকে বা 35 দিনের ভিতরে একটা গ্যাসের ওষুধ আমাদের লাগাতে হয়। এমনই বলে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা, সেই গ্যাসের ওষুধটা মারলে আমাদের মানে গ্যাস থেকে, অ্যামোনিয়া গ্যাস থেকে বাঁচা সম্ভব। সেটা আমরা যদি টাইম টু টাইম লাগিয়ে রাখি, তাহলে কোনো সমস্যা আসবে না। তারপরে আমরা কি করলাম, একটা 40 দিনের মাথায় আমরা একটা গার্ড লাগালাম, কি না, সাদা পায়খানা যাতে না আসে তার জন্য আমরা একটা গার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে অলরাউন্ডার প্লাস। তারপরে আমরা কি করব, ওটার পরে আমরা একটা ভাইরাস গার্ড ইউজ করব, ভিরোনিল গোল্ড। তারপরে আমরা আবার যেরকম ক্যালসিয়াম, আমাদের মিনারেলস, এটা একটা দেওয়ার জন্য একটা করলাম সিটি ক্যালমিন, সেটা 50 দিনের আবার আমরা দিলাম। দেওয়ার পরে আবার 5 দিন মানে আমাদের প্রোডাক্টটা যে পড়বে 5 দিন ছাড়া ছাড়া, আবার সিটি গ্রো, আবার আপনার অলরাউন্ডার, আবার অ্যাকোয়াভিটা, আবার জাদু হরমোন, এরকম করে আপনার রেসটা 100 দিন আপনার চলে আসবে। এখানে একটা কি, আমরা এতদিন যে ইন্ডিয়ায় করে আসছি রাসায়নিক কালচারে, মিনিমাম আপনার 1 লাখ মাছ তৈরি করতে আমাদের খরচা পড়ে যাচ্ছে মেডিসিনে এখানে মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা। এইখানে আমাদের অর্গানিকে সেখানে আপনার 40 থেকে 45 হাজার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, 40 হাজারের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে ওই মাছটা তৈরি করতে। ইভেন এখানে 100 দিনে যে আমরা আপনাকে বললাম 25 গ্রাম মাছ হওয়া উচিত, এখানেও সেই হাফ টাকার মধ্যে 25 গ্রাম মাছও আমরা তৈরি করে দিচ্ছি। মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বললাম, বা ইয়ে আপনার গ্রোথের কথা যে